আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো। এখনো শেষ হয়নি জাকসু নির্বাচনে ভোট গণনা। ছাত্রদল সংসদ পরিষদ সম্প্রীতির ঐক্য পরিষদ সহ 4টি প্যানেলের পুনর্নির্বাচন দাবি। ফিনান্সিয়াল টাইমসের তথ্যচিত্রে শেখ হাসিনার শাসনামলে $234 বিলিয়ন পাচারের অভিযোগ, অর্থ পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে আলোচনা। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে পটুয়াখালীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ, উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুধীজনেরা। এবং এশিয়া কাপ ক্রিকেটে হংকংকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা। লিটনের 59 রানের ইনিংসে টাইগারদের 7 উইকেটে সহজ জয়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। জাকসু নির্বাচনে বৃহস্পতিবার ভোট গ্রহণের পর গণনা এখনও শেষ হয়নি। বৃহস্পতিবার রাত 10:15টায় শুরু হওয়া ভোট গণনা রাত পেরিয়ে চলছে সকালেও। এই মুহূর্তের পরিস্থিতি জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাদি মাহমুদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সাদি, জাকসু নির্বাচনে ভোট গণনায় এত সময় কেন লাগছে? নির্বাচনী কর্মকর্তারা কি বলছেন? আনিকা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে জাকসু নির্বাচনের সবশেষ আপডেট হলো এখনও কিন্তু ভোট গণনা হচ্ছে এবং যেটি কিন্তু গতকাল রাত 10:15টায় শুরু হয়ে গেল। এবং আপনি দেখছেন আমি কিন্তু এখন নির্বাচন কমিশন যে ভোট গণনাটা দেখতে পারতাম সবচেয়ে বেশি ভালো হতো। আপনি আছেন তারা আমরা আসলে গতকাল রাত থেকেই যেটি দেখি হল সংসদ সেই হল সংসদ নির্বাচনে ভোট গণনা করা হচ্ছে। আর যেহেতু হল সংসদ হচ্ছে সেক্ষেত্রে 21টি হল সংসদের ভোট গণনা করেই কিন্তু কেন্দ্রীয় সংসদের ভোট হল সংসদের ভোট গণনা হয়েছে। 11তম হল সংসদের ভোট গণনা চলছে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছেন আসলে ধন্যবাদ সাদি আপনাকে। একটি নির্দিষ্ট পক্ষকে সুবিধা দিতেই প্রশাসন জাকসু নির্বাচন আয়োজন করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের ভিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল। রাতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফলাফল যাই হোক তা মেনে নেবেন তিনি। তবে অনিয়ম কারচুপির অভিযোগে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্রদল সহ কয়েকটি প্যানেল। আর ইসলামী ছাত্র শিবিরের দাবি পরাজিত হবে বলে ছাত্রদল পুনর্নির্বাচন চায়। রিয়াজ ইসলামের রিপোর্ট। দিনভর নানা নাটকীয়তায় ভরা ছিল 3 দশকের বেশি সময় পর অনুষ্ঠিত হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন। বৃহস্পতিবার বিকাল 5টায় ভোট শেষ হলেও গণনা শুরু হয় প্রায় 5.5 ঘন্টা পর রাত 10:15টায়। আধুনিক মেশিন ব্যবহার না করায় নির্বাচনে 21টি হলের ভোট গণনা করা হয় ম্যানুয়াল পদ্ধতিতে। মন্থর গতির কারণে ফল ঘোষণায় দুপুর গড়িয়ে যেতে পারে বলে জানায় ডাকসু নির্বাচন কমিশন। মধ্যরাতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের ভিপি প্রার্থী বলেন, নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্টু আচরণ করেছে। নাগরিকভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে প্রশাসনের সদিচ্ছা ও প্রস্তুতির অভাব ছিল। মনে হয়েছে অনিচ্ছা সত্ত্বেও নির্বাচন আয়োজন করতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তাদের এই প্রস্তুতির অভাবের সুবিধা নিয়েছে একটি পক্ষ এবং আরেকটি পক্ষের মধ্যে পেশি শক্তির জোরে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা আমরা দেখেছি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। নানা অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় তারা।
ইসলামী ছাত্র শিবিরের দাবি পরাজিত হবে বলে ছাত্রদল পুনর্নির্বাচন চায়। ছাত্রদল ছাড়াও পুনর্নির্বাচনের দাবি করেছে সংসপ্তক পর্ষদ, বামপন্থী সম্প্রীতির ঐক্য পর্ষদ সহ 4টি প্যানেল ও 5 স্বতন্ত্র প্রার্থী। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় $234 বিলিয়ন লুট হয়েছে এমন অভিযোগ উঠে এসেছে লন্ডন ভিত্তিক দৈনিক ফিনান্সিয়াল টাইমস নির্মিত তথ্যচিত্রে। বাংলাদেশের মিসিং বিলিয়ন শিরোনামের 21 মিনিটের তথ্যচিত্রে পাচার অর্থ পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে এফটি। কথা বলেছে বিক্ষোভকারী রাজনৈতিক ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের সঙ্গে। উঠে এসেছে বাংলাদেশের চলমান সংস্কার উদ্যোগ ও নির্বাচনের প্রসঙ্গ। নাফিস ইফতেখারের রিপোর্ট। The scale of corruption in Bangladesh is beyond anything I've ever seen in any country in the world. ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস নির্মিত তথ্যচিত্রে উঠে আসে কি প্রেক্ষাপটে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। তথ্যচিত্রে বলা হয়েছে, হাসিনা সরকারের দুর্নীতি ও অর্থপাচারের তথ্য জনমনে অসন্তোষ তৈরি করে এবং এই ক্ষোভ শেষ পর্যন্ত কোটা বিরোধী আন্দোলনের সাথে একীভূত হয়ে সরকার পতনে ভূমিকা রাখে। লন্ডনকে বৈশ্বিক অর্থপাচারের কেন্দ্র বলে উল্লেখ করে তথ্যচিত্রটি। শেখ হাসিনার বোন শেখ রেহানার ব্রিটিশ নাগরিকত্ব এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকের ব্রিটিশ এমপি হওয়ার যোগসূত্র টানা হয় তথ্যচিত্রে। ফিনান্সিয়াল টাইমস নিজেদের তদন্তে 2000 সালে টিউলিপ সিদ্দিকের নামে একটি প্রপার্টি হস্তান্তরের কথা উল্লেখ করে। তথ্যচিত্রে বলা হয়, লন্ডনে এমন বহু প্রপার্টির মালিকানা শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠদের কাছে রয়েছে। বিশেষভাবে উল্লেখ করা হয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের কথা, যার 300-র বেশি প্রপার্টির হদিস পাওয়ার দাবি করেছে ফিনান্সিয়াল টাইমস। বাংলাদেশের ব্যাংকিং খাতের দুর্নীতি, নৈরাজ্য এবং এস আলম গ্রুপের স্বেচ্ছাচারিতার কথা বলা হয়েছে তথ্যচিত্রে। ব্যাংক পরিচালকদের জোর করে এমনকি অস্ত্রের মুখে পদত্যাগ করানোরও অভিযোগ আনা হয়। It's an amazing thing what they did. They simply removed the board on gunpoint and produced their own board. ফিনান্সিয়াল টাইমসের দক্ষিণ এশিয়া ব্যুরো প্রধান বলেন, দুর্নীতির কথা সবাই জানলেও ভয়ে মুখ খোলেনি কেউ। Around the large amounts of money that they were rumored to be taking out of the country and spiriting away abroad. তথ্যচিত্রে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শুরুতে ডক্টর ইউনূসের জনপ্রিয়তা থাকলেও দ্রুত নির্বাচন দেওয়ার চাপ রয়েছে। সরকার সার্বিক সংস্কারকে গুরুত্ব দিচ্ছে, সেজন্যই পাচার অর্থ ফেরত আনার এই চেষ্টা। We don't want to create another fascist regime, weaponizing everything, the government functionaries and the judiciary and so on. অন্তর্বর্তী সরকার অন্য দেশগুলোকে ব্রিটেনের মতো পদক্ষেপে রাজি করাতে পারলে এই প্রক্রিয়া গতিশীল করা সম্ভব, বলছে ফিনান্সিয়াল টাইমস। To take action like has happened in the UK with the National Crime Agency, then those wheels will be set in motion. ফিনান্সিয়াল টাইমসের আশঙ্কা, জুলাই গণঅভ্যুত্থান একটি টার্নিং পয়েন্ট হলেও রাজনৈতিক পালাবদলে আবারও কোনো গোষ্ঠীর কুক্ষিগত হয়ে যেতে পারে ক্ষমতা। নাফিস ইফতেখার, চ্যানেল আই। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে পটুয়াখালীতে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও পতিত জমিতে চারা রোপণ করা হয়। মোবাইল নেটওয়ার্ক অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংকের গাছের চারা বিতরণ করা হয়। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণ অভিযাত্রাকে সাধুবাদ জানিয়েছেন সুধীজনরা। এনায়েতুর রহমানের তথ্য ও ভিডিওচিত্রে মোশাহেদ রনির রিপোর্ট। ভাদ্রের বিরূপ আবহাওয়া, হুটহাট মেঘ বৃষ্টি কিংবা রোদের তেজ কিছুই দমাতে পারেনি সবুজায়ন উৎসব। কোমলমতি শিক্ষার্থীদের উচ্ছ্বাসী উপস্থিতিতে পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর পরিণত হয় উৎসবের নগরীতে। এই যে গাছ আমরা লাগাচ্ছি বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলায়, একটি উদ্দেশ্য, এর থেকে উপকার পাওয়া, আমাদের জীবনকে সহজ করা। আজকে যখন আমরা উপকূলের দিকে তাকাই, ঝড় জলোচ্ছ্বাসের কিন্তু একটা প্রকোপ প্রতি বছর দেখি। এই ঝড় জলোচ্ছ্বাসকে প্রায় 40 ভাগ কমিয়ে দেয় এই বৃক্ষরাজি, এই বৃক্ষের বেষ্টনী। আসুন সারা বাংলাদেশটাকে আমরা
সবুজে ছেয়ে ফেলি। বাংলা লিংকের সহায়তায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়নে অংশ নেন পটুয়াখালীর সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্কাউট সদস্যরা। এই চারা লাগাবো, এই যত্ন করবো। গাছ আমাদের ছায়া দেয়, গাছ আমাদের অনেক গাছ নিয়ে আমি বাড়িতে লাগাবো। গাছ পেয়ে অনেক ভালো লাগছে। গাছ না থাকলে আমাদের এই দেশ একটা মরুভূমিতে পরিণত হতো। এই চারা পেয়ে আমরা অনেক খুশি। ভবিষ্যতে এই গাছই আমাদের সবকিছু অক্সিজেন বা আমাদের জীবনের একটা অংশ হিসেবে থাকবে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কাজ করবেন এই ছাত্রছাত্রীবৃন্দ। ভবিষ্যৎ যে অভয় আশ্রম যেটা তৈরি হওয়া দরকার সেইগুলো যেন আমরা প্রকৃতি এই উদ্যোগ ক্লাবের মাধ্যমে আমরা করতে পারি। এখানে অনেক ছাত্রছাত্রী আসছে এবং এই প্রকৃতি এবং ক্লাবের উত্তরোত্তর উন্নতি হোক। যে প্রকৃতি বাঁচলে আমরা বাঁচবো, প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে, প্রকৃতি বাঁচলে প্রকৃতির মধ্যেই আমাদের জীবন। এমন আয়োজনে সাধুবাদ জানিয়েছেন সুধীজনরা। আমাদের ধরিত্রী আমরাই নষ্ট করতেছি, সেক্ষেত্রে এই ধরিত্রীকে বাঁচানোর জন্য গাছের চারা রোপণ করার বিকল্প নাই। প্রকৃতির ভারসাম্য রক্ষা আমাদের গাছের কোনো বিকল্প নেই। আমাদের সন্তানেরা জানুক, শিখুক যে গাছ আসলে আমাদের একেবারেই অস্তিত্বের একটি বিষয়। সবাই যেন সুন্দর পরিবেশে মেয়েদেরকে আমরা লালন করতে পারি, সমাজকে আমরা সন্তানদেরকে জন্য একটা সুন্দর পরিবেশ দিতে পারি। তো বৃক্ষরোপণ যে আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রাখে সেটা বোঝানোর জন্য এটা খুব ভালো একটা প্রোগ্রাম। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, দুর্যোগ প্রতিরোধ, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং আর্থসামাজিক উন্নয়নে সবুজায়নের বাধ্যবাধকতা তুলে ধরেন পরিবেশবিদরা। মোশাহিদ রনি, চ্যানেল আই। এবারে এশিয়া কাপ টি-20 ক্রিকেট। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর যা থাকছে: 3 দিন হোটেলে অবরুদ্ধ থাকার পর নিরাপদে দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল। বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় অবতরণ। বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। নেতৃত্বের সংকটে থাকা নেপালে বহুদলীয় বৈঠকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল আহুত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ডক্ট্রিন অফ নেসেসিটি বা প্রয়োজনীয়তার নীতি অনুসারে সুশীলা কার্কিকে সরকার প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে সম্মতি আসে। সুশীলা কার্কি আজ শপথ গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে রাষ্ট্রপতি পৌডেল, সেনাপ্রধান অশোক রাজ সিকদেল, স্পিকার দেবরাজ ঘিমিরে, জাতিসংঘ প্রতিনিধি, সংবিধান বিশেষজ্ঞ এবং রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে পরামর্শ করেন। এসব আলোচনার পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে কার্কিকে বসানো নিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। নির্মাতা দম্পতি চয়নিকা চৌধুরী ও অরুণ চৌধুরীর ছেলে অনন্য প্রতীকের প্রথম ওয়েব ফিল্ম নয়া নোট আজ মুক্তি পাচ্ছে বিনোদনের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। মুক্তির আগে রাজধানীতে বৃহস্পতিবার এক ঝাঁক তারকাদের উপস্থিতিতে বিশেষ প্রদর্শনী হয়েছে। নয়া নোটের অভিনয় শিল্পীদের প্রত্যাশা দর্শকদের মন ছুঁয়ে যাবে এই ওয়েব ফিল্ম। জাকি আক্তারের রিপোর্ট। মালিকের কাছে জানছিলাম ভিক্ষার কপাল নিয়ে আয়। দুনিয়ায় বেশিরভাগ মানুষই কারো না কারো কাছে হাত পাতে, কেউ 5 টাকা আর কেউ কোটি টাকার জন্য। এমন গল্প নিয়ে প্রথম ওয়েব ফিল্ম নয়া নোট নির্মাণ করেছেন অনন্য প্রতীক। এরই মধ্যে নয়া নোটের পোস্টার ও টিজার দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ জাগিয়েছে। বিনোদনের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তির আগে নয়া নোটের বিশেষ প্রদর্শনী। ও আরো অনেক ভালো কাজ করুক, অনেক দূর এগিয়ে যাক। প্রতীকের মতো করে উজ্জ্বল হবে, ও রং ছড়াবে, আলো ছড়াবে। নয়া নোট ওয়েব ফিল্মে জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন খান, অনন্য প্রতীক ও দীপা খন্দকার অভিনয় করেছেন। অ্যাক্টিং এর জায়গাটা অসম্ভব স্ট্রং আছে, যে কারণে দর্শককে গল্পটা টেনে রাখবে। আমার সর্বোচ্চটুকুই দিয়ে চেষ্টা করেছি, এখন বাকিটা আসলে দর্শকদের উপরে। একদমই ওর মেধা দিয়ে ওর মতো করে কাজটা করেছে। অনন্য ভাই আমাকে গল্পটা বললো, আই ওয়াজ প্রিটি মাচ কনভিন্সড। ইটস নট আ থ্রিলার, ইটস নট আ ফ্যামিলি ড্রামা, ইটস নট আ রোমান্টিক স্টোরি।
It's actually a story about life. ওয়েব ফিল্মটা দেখে আমরা হয়তো ওটাও বুঝতে পারবো যে হ্যাঁ আমাদেরকে কোথায় থামা উচিত, না থামলে কি হয়। নয়ানোট দিয়ে নির্মাণের স্বপ্ন বোনার কথা জানিয়ে নির্মাতা অনন্য প্রতীক বলেন, আগামীতে দর্শকদের আরও ভালো কাজ উপহার দেওয়ার প্রত্যাশা তার। আমি আমার ক্ষুধা মেটানোর জন্য কাজ করতে চাই না, আমি আসলে দর্শকদের ক্ষুধা মেটানোর উদ্দেশ্য নিয়েই কাজ শুরু করছি, বাকিটা টাইম উইল টেল। প্রথম কাজে দারুণ গর্বিত অনন্য প্রতীকের পরিবার। তো একদম ব্রিলিয়েন্ট, আমি আশা করি যে ও ভালো কাজ করছে। খুব সৃষ্টিশীল একটা ব্যাপারে এবং খুব বাস্তবসম্মত একটা জিনিস নিয়ে। ও শুধু বলেছিল দিদা আমি একদম বাস্তব নিয়ে কাজ করতে চাই। আমি গর্বিত, আমার ছেলে ছবিটা বানিয়েছে, আশা করি সবাই দেখলে ভালো লাগবে। জোর গল্প ভালো, ও অনেক পরিশ্রমী, ও অনেস্ট, ও একটা ভালো ছেলে, মেধাবী ছেলে। আপনারা ওকে যোগ্য হিসেবে কাজ করতে দিয়েন। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে ওয়েব ফিল্ম নয়ানোট দর্শকপ্রিয় হওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। সঙ্গীতশিল্পী লুমিনের মিউজিক্যাল ফিল্ম ফিরে এসোর গ্র্যান্ড প্রিমিয়ার হয়েছে রাজধানীর একটি হোটেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের এই আয়োজন পরিণত হয় সঙ্গীত প্রেমীদের মিলন মেলায়। সুলতানা হিমুর রিপোর্ট। দুজন একাকী মানুষের গল্পে গড়ে ওঠা মিউজিক ফিল্ম ফিরে এসো গ্র্যান্ড প্রিমিয়ার, যেখানে গানে কণ্ঠ দিয়েছেন ও ফিল্মটিতে অভিনয় করেছেন ফিডব্যাক ব্যান্ডের ভোকাল সঙ্গীতশিল্পী লুমিন। মিউজিক্যাল ফিল্মটির পরিচালনায় ছিলেন নীতা চক্রবর্তী এবং রাজিবুল হোসেন। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে প্রিমিয়ারের এই অনুষ্ঠান হয়ে ওঠে সঙ্গীত প্রেমীদের আনন্দময় আসর। আমরা জানতাম না যে লুমিন অভিনয় করতে পারে, সে যে এরকম একটা সারপ্রাইজ নিয়ে আমাদের সামনে আমাদেরকে ডেকে এনে দেখাবে, এটা আমি কল্পনা করি নাই। বোঝা যাচ্ছে যেটা সেটা হচ্ছে ওর মেডিকেল আর মিউজিকের একটা ফিউশন হয়েছে। পৃষ্ঠপোষকরা সাহস করে আবার শিল্পীদের সম্মুখে তুলে দেবে। এটা নিছক একটা মিউজিক ভিডিও না, এটা তো একটা সিনেমাটিক। শ্রদ্ধেয় আলম খানের বড় ছেলে আরমান খান, তুমি গানটা নিয়ে কিছু করো। তো আমি বলছি দেখি না, বলে না তোমার কিছু করতেই হবে, তুমি গানটা যেন পাবলিক শোনে, এভাবে কিছু একটা করো। তো এটা আমাকে ইন্সপায়ার করেছে। স্টুডিও আরাম কেদারার প্রযোজনায় নির্মিত এই মিউজিক্যাল ফিল্মের স্ট্রিমিং পার্টনার প্রথম আলোর চরকি মিউজিক। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে কৃষি সংবাদ। চলতি মৌসুমে টানা বৃষ্টির কারণে মাগুরার শালিখা ও সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের ধান ও সবজি ক্ষেত তলিয়ে গেছে পানিতে। জেলা কৃষি বিভাগের হিসাবে এতে প্রায় 17 কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষক। মাগুরা প্রতিনিধি শামীম খানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রিপোর্ট করছেন জহির মুন্না। টানা বৃষ্টির কারণে মাগুরা জেলার সদর ও শালিখা উপজেলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে প্রায় 1100 হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয়েছে, হয়ে ধানগুলো তলায় গেছে, এর উপর দিয়ে পানি উঠে গেছে, ধান আর হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এই পানি তো আর 2-3 মাসের মধ্যে যাবে না, কাতি মাস ছাড়া আর পানি যাবে না, তাহলে ফসল তো মাঝি আর ফসল দিয়ে এই সিজন আর হবে না। দীর্ঘদিন পানি জমে থাকায় বীজতলা তৈরি নিয়েও বিপাকে পড়েছেন কৃষক। পানি সলিড সময় থাকে তাহলে ফের আবার ধানের জন্য পদ্ধতি নেব, আর যদি দেখা গেছে না সময় নাই, আমি ধার দিনা করে ধান লাগাইছিলাম, আমাদের পুঁজিবারটা নেই। এখন যদি নতুন করে কোনো পুঁজি পাই, মানে সহযোগিতা পাই, তাহলে আমরা নতুন করে শুরু করতে পারি। স্থানীয় কৃষি বিভাগ বলছে কৃষকদের ক্ষতি কমাতে দেওয়া হচ্ছে বিনামূল্যে বীজ সহ নানা সহায়তা। কৃষি বিভাগ থেকে আমরা কিছু বীজ কিনে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং চাষিদের বীজ কেনার বিধান 33 এবং বিনা ধান 7-এর বীজ কেনার জন্য উদ্বুদ্ধ করতেছি। আর কিছু বীজ আমরা বিস্তলা করিয়ে কৃষকদের মধ্যে বিতরণ করার চেষ্টা করছি। তবে জেলায় ধানের কাঙ্ক্ষিত উৎপাদন নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। এ ব্যাপারে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। জহির মুন্না, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। দখলদারদের দৌরাত্ম্যে সংকুচিত হয়ে পড়েছে দেশের 3য় বৃহত্তম বনাঞ্চল মধুপুরগড়। মোট বনভূমির প্রায় অর্ধেক দখলদারদের কবলে। দখলদারদের অভিনব কৌশল নিয়ে চ্যানেল আইয়ের সংবাদ প্রচারের পর বনভূমি উদ্ধারে মাঠে নামে স্পেশাল টাস্ক ফোর্স। এবছর রেকর্ড পরিমাণ বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ।
মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। মধুপুরগড় সহ টাঙ্গাইলের 9টি রেঞ্জের 34টি বিটে মোট বনভূমির পরিমাণ 1,22,877 একর। স্বাধীনতার পর থেকে প্রায় 52,000 একর বনভূমি দখল হয়ে যায় বিভিন্ন সময়ে। সবচেয়ে বেশি বনভূমি দখল হয়েছে সখীপুর উপজেলায়। বন দখলে ভূমিদস্যুদের অপতৎপরতা নিয়ে চ্যানেল আই সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসে প্রশাসন। বনভূমি উদ্ধারের গঠন করা হয় স্পেশাল টাস্কফোর্স। অভিযানে দখলদারদের বাধার মুখে পড়েন বনকর্মীরা। তবে প্রশাসনের কঠোর অবস্থানে শেষ পর্যন্ত 500 একরের বেশি বনভূমি ছেড়ে দিতে বাধ্য হয় দখলদাররা। বন বিভাগ জায়গাটা নিয়ে নিছে, আমরা স্বেচ্ছায় তাদেরকে হস্তান্তর করছি। জমিটা বনায়ন করব নতুন, পরে আমরা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিছি। আমরা তার সহযোগিতা করি, সহযোগিতার হিসাবে এখানে বনায়ন করতে সে সক্ষম হয়। বৃক্ষরোপণ সহ মধুপুরগড়ের বনভূমিকে আগের অবস্থায় ফিরে আনতে কাজ করছে টাঙ্গাইল বন বিভাগ। 4টি রেঞ্জেই আমাদের এই জবরদখল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং আমাদের যে আসছে যে এই অর্থ বছরেও আমরা এই জবরদখল মুক্ত করে বনায়নের কার্যক্রম অব্যাহত রাখব। হুমকিতে থাকা প্রাণ প্রকৃতি রক্ষায় মধুপুরগড় সহ দখল হওয়া বনভূমি উদ্ধারের তাগিদ পরিবেশবাদীদের। টাঙ্গাইলের সখীপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবার খেলার খবর। টানা 3 দিন অবরুদ্ধ থাকার পর নেপাল থেকে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সরকারি উদ্যোগ ও বিমান বাহিনীর সহযোগিতায় কাঠমান্ডু থেকে বৃহস্পতিবার বিকেলে দেশে ফেরেন জাতীয় দলের ফুটবলার, কোচিং স্টাফ, অফিসিয়াল এবং ম্যাচ কভার করতে গিয়ে আটকে পড়া সাংবাদিকরা। বিস্তারিত আদিল আহমেদ শানের রিপোর্টে। নেপালে সরকার বিরোধী সংঘাত বিপ্লবে টানা 3 দিন হোটেলে অবরুদ্ধ থাকার পর অবশেষে ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিমান বাহিনীর বিশেষ বিমানে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর থেকে ঢাকার কুর্মিটোলার এয়ারবেসে পৌঁছান জামাল, মিতু, তপুসহ অন্যান্য ফুটবলার ও কোচিং স্টাফরা। 2টি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়ে একটি ম্যাচ খেলতে পারলেও 9 সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের। 7 সেপ্টেম্বর থেকে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে হোটেলেই আটকা পড়েন বাংলাদেশি ফুটবলাররা। দ্রুত দেশে ফেরার কথা থাকলেও নেপালের সব ফ্লাইট বাতিল করায় কাঠমান্ডুতেই বিভীষিকাময় সময় পার করেন হেড কোচ হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। শেষ পর্যন্ত নিরাপদে ফুটবলারদের ফিরিয়ে আনতে পেরে স্বস্তিতে বাফুফে। আমাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলে যখন আমাদের এয়ার স্পেসগুলো খুলে দিয়েছে, নেপালে যখন সিভিল অথরিটি নেপাল যখন এয়ারপোর্টটাকে সেফ ল্যান্ডিংয়ের জন্য ঠিক করতে পেরেছে এবং ওয়েদার পারমিটিং, যেটা আমাদের সবারই হাতের বাইরে, এই 3টা কোঅর্ডিনেশন করার পরে আমাদের বাংলাদেশ এয়ারফোর্স কিন্তু এয়ারবোর্ন হয়েছিল অ্যান্ড খুব অল্প সময় আমাদের প্লেয়ারদেরকে এবং মিড অফিসারদেরকে কিন্তু ফেরত নিয়ে এসেছিল। এরকম একটা সিচুয়েশনের পরে আমরা সকল প্লেয়ারদেরকে মেন্টাল কোচিং অথবা সাইকোলজিক্যাল সাপোর্ট দিব। 10 অক্টোবর হংকংয়ের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ বাংলাদেশের। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দাসূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এখনও শেষ হয়নি জাকসু নির্বাচনে ভোট গণনা। ছাত্রদল সংসদ পরিষদ সম্প্রীতির ঐক্য পরিষদ সহ 4টি প্যানেলের পুনর্নির্বাচন দাবি। ফিনান্সিয়াল টাইমসের তথ্যচিত্রে শেখ হাসিনা শাসনামলে $234 বিলিয়ন পাচারের অভিযোগ। অর্থ পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে আলোচনা। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে পটুয়াখালীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ। উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুধীজনেরা। এবং এশিয়া কাপ ক্রিকেটে হংকংকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা। লিটনের 59 রানের ইনিংসে টাইগারদের 7 উইকেটের সহজ জয়। দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।